ঠিক এক পাশের দেওয়াল জুড়ে রয়েছে মা মনসার সম্পর্কিত বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলি। পদ্ম ফুলের মতন স্ট্রাকচার রয়েছে, তার উপরে রয়েছে একটি নাগ দেবতার মূর্তি। আচ্ছা, এই দরজা দিয়ে প্রবেশ করে এখানে এক দেবীর বিগ্রহ আছে, ইনি হলেন মা শীতলা। আজকে আপনাদের সামনে তুলে ধরবো কলকাতার মধ্যে সব থেকে বড় মা মনসার মন্দির। শ্রীভূমির কথা উঠলে সবার আগে আমাদের মাথায় আসে শ্রীভূমির দুর্গাপুজোর কথা, কিন্তু শ্রীভূমির আশেপাশে প্রচুর মন্দির আছে যেগুলির কথা হয়তো আমরা অনেকেই জানি না। আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম শ্রীভূমির কাছে লেক টাউনে অবস্থিত কলকাতার সব থেকে বড় হনুমান মন্দির। সেই হনুমান মন্দির থেকে মাত্র 10 থেকে 12 মিনিটের হাঁটা পথে অবস্থিত কলকাতার সব থেকে বড় মা মনসার মন্দির। তো কলকাতার মধ্যে এর থেকে বড় মা মনসার মন্দির আছে বলে আমার মনে হয় না। যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। তো এই মন্দিরে আপনারা কি করে আসবেন, মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সব কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। তাই ভিডিওটি একদম লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন রওনা দেওয়া যাক কলকাতার সব থেকে বড় মা মনসার মন্দিরে। আচ্ছা, সবার প্রথমে লোকেশনটা বলে দিই। আমি এখন দাঁড়িয়ে আছি লেক টাউনের এই যে ক্লক টাওয়ারের একদম সামনে। ক্লক টাওয়ারের ঠিক ডান পাশে এদিকে দুটো রাস্তা চলে গেল, বাঁদিকে গেল ক্যানাল স্ট্রিট আর সোজা চলে গেল লেক টাউন রোড। আমাদের এই লেক টাউন রোডটাই ধরতে হবে, মানে এই ডান দিকের রাস্তাটা। এই রাস্তা ধরে 5 মিনিট মতন হাঁটলেই পড়বে আজকে গন্তব্যস্থল, অর্থাৎ মা মনসা মন্দির। আচ্ছা, আমি এখন হাঁটছি লেক টাউন রোডের ফুটপাথ দিয়ে। এই লেক টাউন রোডটা কিন্তু কানেক্ট করেছে যশোর রোডকে। আর সামনে মানে এই এলাকায় অনেকগুলো দুর্গাপুজো হয়, বড় বড় দুর্গাপুজোর সময় আপনাদের দেখিয়ে দেবো। তো এই রোড ধরে 5 মিনিট মতন হাঁটতে হবে, তাহলেই পড়বে আমাদের আজকে গন্তব্যস্থল, অর্থাৎ মা মনসা মন্দির। আচ্ছা, তো 5 মিনিটের হাঁটা পথে আমি চলে আসলাম আজকের গন্তব্যস্থল, অর্থাৎ শ্রী শ্রী মা মনসা মন্দিরের একদম সামনে। দেখতে পাচ্ছেন পুরো মন্দিরটা হোয়াইট কালার, আর উপরের দিকে যে চূড়াগুলো রয়েছে সেগুলো সোনালী বর্ণের, ঠিক আছে। আর সামনে লেখা রয়েছে শ্রী শ্রী মনসা মন্দির স্থাপিত 1373 সন। তো ইংরাজি হিসাব করলে এটি 1965 কি 1966 সাল হচ্ছে। মন্দিরের নিচে দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট রয়েছে। ঢুকতে হবে ডান পাশ দিয়ে, মানে মন্দিরের বাঁ পাশ দিয়ে, সরি। এখন ঘড়ি কাটায় বাজে 2:42, হয়তো এখন বন্ধ আছে। তো আমার 4টে অবধি ওয়েট করতে হবে। একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা এরকম পদ্ম ফুলের মতন স্ট্রাকচার তৈরি করা, তার উপর রয়েছে নাগ দেবতার একটি মূর্তি। আর এপাশে দুটো চূড়া আর এপাশে দুটো চূড়া। চূড়া বললে ভুল হবে, এটাকে বলতে হবে ডোম মতো। তো দুদিকে দুটো ডোম রয়েছে, টোটাল 4টে ডোম। আর নিচে অসংখ্য এরকম জানালা রয়েছে। মন্দিরটা কিন্তু একদম এরকম লেক টাউন রোডের পাশেই অবস্থিত। আচ্ছা, আগেই আপনাদের বললাম যে মন্দিরের নিচে এরকম দোকানপাট রয়েছে, আর মূল প্রবেশদ্বার হলো মন্দিরের একদম বাঁ পাশে, এই যে। তো এখান দিয়ে আমাকে প্রবেশ করতে হবে। তো চলুন প্রবেশ করা যাক। আচ্ছা, মেন গেটটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা। মেন গেটের উপরের দিকে একটা পদ্ম ফুলের মতন স্ট্রাকচার তৈরি করা, তার উপরে লেখা রয়েছে মা। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। তো এই বাঁ পাশে হলো মূল মন্দিরটা, এই যে গেট। ঢোকার আগে এখানে জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হবে। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের ভিতরে, আর মন্দিরের মূল গর্ভগৃহ দেখাবো, কিন্তু তার আগে দেখিয়ে দিই মন্দিরের ঠিক এক পাশের দেওয়াল জুড়ে রয়েছে মা মনসার সম্পর্কিত বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলি। মন্দিরের ডান পাশের দেওয়ালে কাচের বাস্কের মধ্যে এই কাহিনীগুলি বর্ণনা করা আছে। সবার প্রথমে রয়েছে মা মনসার জন্ম ও শিবের ভ্রম। তারপরে আছে পদ্মা কর্তৃক চণ্ডীকে দংশন। তারপরে আছে জরৎকারুর পত্নী ত্যাগ। তারপরে রয়েছে চাঁদের 6 পুত্র বধ। আরেকটা কথা বলে দিই, এই যে কাহিনীগুলো দেখতে পাচ্ছেন পিছনের দিকে কিন্তু একটা ছবি আঁকা রয়েছে, তার উপরে ছোট ছোট মূর্তি করে এই কাহিনীগুলি বর্ণনা করা। আর এখন যে জিনিসটা আপনাদের দেখাবো সেটি খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে রয়েছে
চাঁদের 14 ডিঙা ডুবি। খুব সুন্দর লাগছে কিন্তু বিষয়টা দেখতে। তারপরে রয়েছে লক্ষিন্দরের বিবাহ, তারপরে বাসর ঘরে বেহুলার সর্পবন্ধন, আর তারপরে রয়েছে যে বিষয়টা আমরা সকলেই জানি যে লক্ষিন্দরকে সাপে কামড়েছিল, সেই দৃশ্যটা ফুটিয়ে তোলা হয়েছে। পৌরাণিক কাহিনী দর্শন করতে করতে চলুন মন্দির সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। মা মনসা 190 বছর ধরে পূজিত হয়ে আসছেন। মন্দির প্রথমে লেকটাউন অঞ্চলে ছিল না, ছিল শিয়ালদহ বনগা লাইনে গুমা অঞ্চলে। মা মনসার স্বপ্নাদেশ পেয়ে মাকে লেকটাউনে প্রতিষ্ঠা করা হয় এবং লেকটাউনে 58 বছর ধরে পূজিত হয়ে আসছেন। মা মনসা মন্দিরে বাৎসরিক পুজো হয়ে থাকে 17ই আগস্ট। প্রতি বছর মায়ের বিগ্রহ পরিবর্তন করা হয়। মাকে আপনারা সবসময় দর্শন করতে পারবেন, প্রণামও করতে পারবেন, কিন্তু পুজো দিতে চাইলে সকাল 12টার মধ্যে আপনাকে আসতে হবে। পুজো হয় 12টা থেকে 12:30টার মধ্যে। আচ্ছা, মূল মন্দিরে যে গর্ভগৃহ রয়েছে, গর্ভগৃহের সামনে রয়েছে নাট মন্দিরের মতো অংশটা, আর এটি কিন্তু বিশাল বড়। আর নাট মন্দিরের উপরেও কিন্তু বারান্দার মতো অংশ রয়েছে, ভক্তরা এর উপরে উঠে মাকে দর্শন করতে পারেন। আর আমি খুবই আস্তে আস্তে কথা বলছি, কারণ এখানে বেশি জোরে কথা বলা বারণ, এখানে অনেক নিয়মাবলী লেখা আছে। আচ্ছা, এখানে একটা বোর্ডে লেখা রয়েছে যে প্রতিদিন পুজো দেওয়ার সময় হলো 12:30। গর্ভগৃহের সামনে যে পিলারগুলি আছে, সেই পিলারের গায়ে শ্রীকৃষ্ণ সম্পর্কিত বিভিন্ন কাহিনী এবং ফটো ফ্রেমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। মন্দিরের ভিতরে কিন্তু 3টি গর্ভগৃহ আছে। আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো প্রধান গর্ভগৃহ, যেখানে মা মনসা অধিষ্ঠান করছে। মা মনসার গর্ভগৃহের দুপাশে আছে 2টি গর্ভগৃহ। তো চলুন সেই গর্ভগৃহ দুটি আপনাদের দর্শন করিয়ে দিই। মা মনসার গর্ভগৃহের ডান পাশে আছেন মা গন্ধেশ্বরীর গর্ভগৃহ। মা গন্ধেশ্বরীর ডান পাশে আছেন মা শীতলা ও মা সরস্বতী। মা মনসার বাঁ পাশের গর্ভগৃহে আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ। শ্রী শ্রী রাধাকৃষ্ণের দুপাশে আছেন গৌরনিতাই এবং তাদের সামনে আছেন গোপাল ঠাকুরের বিগ্রহ, এবং একদম সামনে আছেন প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহ, এবং এই গর্ভগৃহের সামনে একটি তুলসী গাছও আছে। চলুন এবার দর্শন করা যাক মূল গর্ভগৃহ অর্থাৎ মা মনসাকে। মা মনসার গর্ভগৃহের সামনে একটি কাচের দরজা দেওয়া আছে, তাও চলুন যতটা পারি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সামনেই রয়েছে মা মনসার বিগ্রহ, আর বিগ্রহটি জাস্ট অপরূপ সুন্দর। মা মনসার বিগ্রহের দুপাশে আছেন মা মনসার 2 সখী অর্থাৎ সোনেকা এবং নেতা। মা মনসা কিন্তু এখানে সব পরিবারে আছেন। মা মনসার ডান পাশে নিচের দিকে আছেন দেবাদিদেব মহাদেব এবং তার পাশে আছেন তার স্বামী জগৎকারু মুনি। জগৎকারু মুনির পাশে আছেন মা মনসার পুত্র অর্থাৎ আস্তিক মুনি, আর উপরে রয়েছে চাঁদ সওদাগর, আর তার সামনে রয়েছে মা মনসার বাহন অর্থাৎ হাঁস। রাধাকৃষ্ণের গর্ভগৃহের বাঁ পাশে রয়েছে একটি দরজা। এই দরজা দিয়ে বাইরে বেরোলেই পেয়ে যাবেন আরেকটি মন্দির। আচ্ছা, এই দরজা দিয়ে প্রবেশ করে এখানে এক দেবীর বিগ্রহ আছে। ইনি হলেন মা শীতলা। অনেক ভক্তরা এসে মা শীতলার মাথায় জলও ঢালছেন। এই বিগ্রহটা কিন্তু খুব সুন্দর। আর এই বিগ্রহের ঠিক পিছন দিকে আরেকটা মন্দির আছে। তার আগে দেখিয়ে দিই, বাঁদিকে একটা মন্দির নির্মাণ করা হচ্ছে। এখানে পরবর্তীকালে কোনো বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে। আর তার ঠিক সামনে রয়েছে আরেকটা মন্দির। একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটি হলো হিজল গাছ। তো যেটা জানতে পারলাম যে এই গাছ নাকি লেকটাউন অঞ্চলে খুব বেশি দেখা যায় না, খুবই রেয়ার। আর এই হিজল গাছের পিছনে রয়েছে আরেকটি মন্দির। এই মন্দিরে দেখতে পাচ্ছেন এখানে বিরাজমান বজরংবলীর একটি বিগ্রহ, আর তার পাশে আছেন মা শীতলা, আর এ পাশে আছে
শিবলিঙ্গ, তার সামনে আছেন নন্দী মহারাজ, আর এই পাশে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের একটি বিগ্রহ, আর এদিকে খুব সম্ভবত মা লক্ষ্মী। কলকাতার মধ্যে এত বড় মা মনসার মন্দির আর কোথাও আছে কি না আমার জানা নেই। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। নেক্সট টাইম সেই মন্দিরটা অবশ্যই ঘর করতে যাব। তো কেমন লাগলো এই মন্দিরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিদায়।